আসসালামু আলাইকুম। এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আলোচনা করব বাজার সম্বন্ধে, বাজারের প্রকৃতি সম্বন্ধে, আলোচনা করব ব্যাংকিং সেক্টর নিয়ে। আর এই আলোচনায় আজকে আমাদের সাথে মেহমান হয়ে যোগ দিয়েছেন, প্রথমে বলি জনাব আনোয়ার কবির ভূঁইয়া, সাবেক নির্বাহী পরিচালক বিএসইসি। স্বাগত জানাই আনোয়ার ভাই আপনাকে। ওনার পাশে আছেন আমাদের খুব পরিচিত মুখ ফোরকান উদ্দিন, এফসিএ পুঁজিবাজার বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত জানাই। খুব সুবক্তা ফোরকান ভাই, আজকে অনেক কিছু শুনবো। আমি প্রথমে একটু শুরু করতে চাচ্ছি দর্শক মণ্ডলী, আনোয়ার ভাইকে দিয়ে। উনি অনেক দিন পুঁজিবাজার সংশ্লিষ্ট ছিলেন রেগুলেটর হিসাবে, কাছের থেকে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু রিফর্মস করেছেন। আমি ওনার কাছে প্রথমে যেতে চাচ্ছি। আনোয়ার ভাই, আপনি মার্কেটের এই অবস্থা, এখনকার যে অবস্থায় বাজার আছে, যেটা খুব ভালো একটা সিচুয়েশন, আমরা সবসময় বলে থাকি প্রফিট টেকিং সাইমালটেনিয়াসলি হচ্ছে, বাজারে ওঠানামা হচ্ছে, যেটা বাজারের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে, এই সম্বন্ধে আপনি কিছু বলেন। প্রথমে ধন্যবাদ জানাই এনটিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং লালী ভাইকেও, যিনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন এখানে আসার জন্য। আর দর্শক মণ্ডলীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। লালী ভাই, আপনার প্রশ্নের বিষয়টা হচ্ছে যে আপনি বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। আসলে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস আমার মনে হয় বোঝা দরকার, যে বাজারটা হচ্ছে এখানে বাই এবং সেলের বিষয়টা। এখানে কমোডিটি আছে, এখানে বায়ার সেলার আছে। এখন বিহেভিয়ার অফ দ্য বায়ার সেলার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফার্স্ট অফ অল, ইউ আর ইনভেস্টিং ইন্টু দ্য ক্যাপিটাল মার্কেট, ইউ আর পারচেজিং দ্য ইনভেস্টমেন্ট অফ এ কোম্পানি। সো বায়ারকে এবং সেলার সবাইকেই তাকে প্রথমেই চিন্তা করতে হবে যে হোয়ার আই এম ইনভেস্টিং, it is a capital market, it is not anything product of the perishable item. So the usually with due honor to everybody, আমাদের বর্তমান গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত 5 বছর বা 7 বছর যতটুকু উন্নয়ন হয়েছে, যা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, জিডিপি গ্রোথ রেট যেভাবে এগিয়ে যাচ্ছে, এটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুঁজি বাজারও কিন্তু এগিয়ে যাচ্ছে। রিফর্মসের কথা আগে বলেছেন আপনি। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল রিফর্মসের সাথে সম্পৃক্ত থাকার, থেকেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে রিফর্মস মেজারগুলো হাতে নিয়েছিল, যাতে করে আজকের রেগুলেটর কিন্তু বেশ শক্তিশালী। এবং লালী ভাই, আপনি নিজেও সম্পৃক্ত ছিলেন। এখন রেগুলেটরের কাছে কিন্তু তার আইন কানুন সবই আছে। রেগুলেটর দে আর পারফর্মিং অ্যাকর্ডিং টু দেয়ার রুলস অফ বিজনেস। প্রবলেম হচ্ছে আমরা যদি ইনভেস্টার হই আমাদেরকে নিয়ে। এভরিবডি ওয়ান্টস টু মেক দ্য মানি উইদিন দ্য ট্রেড সাইকেল, কুইক মানি। দে আর নট থিঙ্ক অ্যাবাউট ওয়ার দে হ্যাভ ইনভেস্টেড দ্য মানি। একটা কোম্পানি সবাই, আমি রিয়েলি বাই দ্য বাই আমি আসি, সেদিন আপনি জানেন যে এই ইন্ডেক্সটা আপওয়ার্ড ট্রেন্ড হঠাৎ হয়ে গেছিলো, বেশ ট্রেড ভলিউম আপ হয়ে গেছিলো। তার পরবর্তীতে কিন্তু আমাদের রেগুলেটরের বিশেষ এবং সেন্ট্রাল ব্যাংকের যৌথ ভূমিকার কারণে কিন্তু একটা স্ট্যাবল পজিশনে নিয়ে এসছে। এবং এই আপ ট্রেন্ডটা হয়েছিল কিন্তু আমি বলবো যে কিছু নতুন ইনভেস্টার হঠাৎ করে ঢুকে গিয়েছিল। একটা এক্সাম্পল, আপ ট্রেন্ড মার্কেটে আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম মার্কেটটা নিয়ে। তা আমি মতিঝিলে ছিলাম, বাই একটু বেরোলাম। বের হওয়ার পরে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, দুজন সিএনজি চালক বলছে যে সিএনজি ভালো না, ট্রাফিক জ্যাম, অমুক সমুক। আমি সিএনজিটা বেচে দেব, শেয়ার মার্কেট ভালো হচ্ছে। সো আমি এটা শুনে আমি আসলে অনেক কষ্ট পেয়েছি। এখানে এই মার্কেটে ইনভেস্টিং মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এটা রেগুলেটেড বাই, কিন্তু প্রাথমিকভাবে রেগুলেটেড বাই দ্য আরজেএসি, দেন ইট কামস টু দ্য এসিসি, আছে ফাইন্যান্সিং সেক্টর, সেন্ট্রাল ব্যাংক, একটা গুড গভর্নেন্সের বিষয় আছে। এগুলি বুঝতে হবে। টম, ডিক, হ্যারি, এভরিবডি ইজ নট, মানে ইট উইল নট বি মানে প্রুডেন্ট ডিসিশন টু অ্যালাউ দেম টু কাম টু দিস মার্কেট। রাইট। আমরা আবারও আপনার কাছে আসবো কবির ভাই। ফোরকান ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি একই প্রশ্ন, যে বাজারের এই মুহূর্তের অবস্থান আপনি কিভাবে দেখছেন? আমি বাজারটাকে লাস্ট কিছুদিন ধরে যে অবজারভেশন আমার, তাতে করে আমি যেটা বুঝতে পারছি যে বাজারটা বর্তমান যে অবস্থায় আছে, এটা আসলে
আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করি বাজারটা আরেকটু ভাইব্রেন্ট হওয়া উচিত, বাট বাজারের গতি ভালো, ট্রেড ভলিউম মোটামুটি ভালো আমি বলবো। কখনো কখনো 1000 ক্রস করছে, কখনো 1000-এর নিচে থাকছে, ইটস গুড। কিন্তু যে জিনিসটা আমি বোঝার চেষ্টা করি সেটা হলো, যদি আমি বর্তমান মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা চিন্তা করি এবং এটাকে যদি আমি কম্পেয়ার করি আগের 2010 থেকে শুরু করে বা 2007 থেকে 10 ওই সময়টার সাথে তো যদি তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান যে মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে যে ট্রেড ভলিউম আর তখনকার সময়ের যে ট্রেড ভলিউম দুটো ছিল, দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক কিন্তু আছে। এখন প্রশ্ন হলো ওটা কি জাস্টিফাইড ছিল কিনা। আমি ওটাকে জাস্টিফাইড বলছি না, Exactly. ওটাকে আমি জাস্টিফাইড বলছি না। তাই বলে কি বর্তমান ট্রেড ভলিউমটা কি জাস্টিফাইড? আমার কাছে মনে হয় না। আমার মনে হয় যে বর্তমান বাজারে যেটা ট্রেড ভলিউম হওয়া উচিত মিনিমাম 1500 কোটি টাকা, মিনিমাম। বর্তমান বাজারের যে আপনার যে আমরা যদি হিসাব করে থাকি 2010 থেকে কতগুলো আইপিও এসছে বাজারে, কতগুলো সিকিউরিটিজ মানুষ পেয়েছে, কি পরিমাণ মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে, এই ডাটাগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে এখানে ট্রেড ভলিউমটা কিন্তু যেভাবে হওয়া কথা, আমি মনে করি যে এখনও ঠিক সেরকম। আমি আশা করছি হয়তো এটা আরও বাড়বে, কিন্তু বাড়া উচিত বলে আমি এটা বিশ্বাস করি। এটা একটা জায়গা। এই ট্রেড ভলিউমটা বাড়ার সাথে বাজারের অবস্থানটা কোথায় যায়, মানুষের ভিতরে সাধারণ মানুষ যারা বাজারটা একটু বুঝে, শ্রদ্ধেয় কবির ভাই যেটা বললেন যে সিএনজি চালক ওই রকম নয়, যারা আমরা মানে মার্কেটটাকে মোটামুটি বোঝে, যখন ট্রেড ভলিউমটা অনেক বড় থাকে দ্যাট মিনস দ্যার ইজ সামথিং হ্যাপেনিং। দ্যার ইজ মানে সমুদ্রের পানি না, মানে পুকুরের পানি না, ওইটা হয়তো অ্যাটলিস্ট মেঘনা নদীর পানি, সমুদ্রের পানি না হোক। তো তাহলে ওই ঢেউটুকু দেওয়ার জন্য কিন্তু এই ভলিউমটা যদি আমরা একটু ভালো করে রাখতে পারি তাইলে কিন্তু বাজারটাকে, আর এই ভলিউমটা রাখার দায়িত্ব কার? এই ভলিউমটা রাখার দায়িত্ব হলো বড় বিনিয়োগকারীদের এবং ইনস্টিটিউশনের। তা আমরা যদি এখানে খুঁজি, ইনস্টিটিউশন আমাদের এখানে কিন্তু বেসিক্যালি খুব একটা নাই। আমি যদি ব্যাংকগুলোকে বলি, আমরা খুব ভালো করে জানি ব্যাংক আসলে বিনিয়োগকারীদের মতো একজন বিনিয়োগকারী, সে কিন্তু ইনস্টিটিউশন নয়। ইনস্টিটিউশন যদি বলি তাইলে ইনস্টিটিউশন আসলে মিউচুয়াল ফান্ডগুলো। তাহলে এই ব্যাংকগুলো যে ইনভেস্টমেন্টগুলো করছে তাদের সবচেয়ে বড় অসুবিধার জায়গা যেটা হয় এখন দেখি সেটা হলো বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন। এখন বাংলাদেশ ব্যাংকের এই রেগুলেশন করতে গিয়ে তাদের উপরে যে প্রেশারটা আছে সেটা হলো যে তাদের এক্সপোজার লিমিটটা, এটা আমরা সবাই জানি যে তাদের এক্সপোজার লিমিটটাকে সিভিয়ারলি কন্ট্রোল করা হয়, উইকলি রিপোর্ট দিতে বলা হয়। তো এই যে উইকলি রিপোর্ট যখন তারা দিতে যায় তখন দেখা যায় যে বাজারের যে উত্থান পতন বা বাজারের যে আমি তো পুকুরের পানি যদি করে রাখি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু একটু নদীর পানি করতে গেলেই দেখা যাচ্ছে যে ওই উইকের এন্ডে গিয়ে শেয়ারটা বিক্রি করতে হচ্ছে, অথবা মাসের এন্ডে গিয়ে আমাকে কিন্তু হিউজ পরিমাণে বিক্রি করতে হচ্ছে। এই যে বিক্রির চাপটা, এটা কিন্তু বাজারে এখনও নেয়ার মতো ক্যাপাসিটি তৈরি হয় নাই। কারণ সাধারণ মানুষের যে আস্থাটা তৈরি হচ্ছিল, আস্তে আস্তে তৈরি হতে গিয়ে, যেটা শ্রদ্ধেয় কবি একটু বললেন যে হঠাৎ করে মার্কেটটা কিছুদিন আগে যেটা বেড়ে গিয়েছিল, সেখানে এসে আবার আস্থার একটা চির ধরলো, যেভাবে হোক যার ভূমিকায় হোক না, বাজারটা একটা জায়গায় এসে গেল। এতে করে মানুষ আবার একটু ভয় পেয়ে গেছে, ওইটাও দরকার ছিল না আর এই ভয়েরও দরকার ছিল না। এই দুটো মিলে আপনার দেখা যাচ্ছে যে বাজারের উপরে এখন পর্যন্ত যে কন্ট্রোলটা থাকার কথা, মানুষের মনস্তাত্ত্বিক কন্ট্রোল, সেটা এখনো পুরোপুরিভাবে তৈরি হয়েছে এটা আমি মনে করি না। আমি সাধারণ বিনিয়োগকারীর কথা বলতেছি। এখন ব্যাংকগুলোর ভূমিকা কোথায়? ব্যাংকগুলো চাইলেও তার যৌক্তিক ভূমিকাটা হয়তো পালন করতে পারছে না, ইটস বিকজ অফ বাংলাদেশ ব্যাংক। এখন আমি যে জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই, বাংলাদেশ ব্যাংক যে জিনিসের হিসাব করে সেটা হলো তারা মার্ক টু মার্ক হিসাব করে, মার্কেট প্রাইস দিয়ে কিন্তু তারা এক্সপোজার লিমিটে হিসাব করে। এই জায়গাটা আমি জানি না, হয়তো ইন্টারন্যাশনালি কোথায় থেকে ওনারা পেয়েছেন, ডেফিনেটলি কোনো না কোনো এক্সাম্পল ওনাদের কাছে ডেফিনেটলি আছে, কিন্তু লজিক্যালি আমি এটাকে খুঁজে পাই না। লজিক্যালি খুঁজে পাই না এই জন্য, কারণ আমি ইনভেস্টও করছি কস্ট প্রাইসে, ওই প্রাইসটা আমার থাকবে, সেটাই হবে আমার আসলে এক্সপোজার লিমিটের জায়গা। কিন্তু যখনই বাজারের শেয়ারটার দাম বেড়ে যাচ্ছে তখন তার এক্সপোজার লিমিট অটোমেটিকলি প্রাইস বাড়ার কারণে ক্রস হয়ে যাচ্ছে এবং সে বাধ্য হচ্ছে এই বিক্রিটা করার জন্য। একটু যদি ফোরকানকে আমি ইন্টারাপ্ট করি, সরি ফর ইন্টারাপশন। জি জি। ফোরকান যে কথাটা বলছে যে রেগুলেটরের কথা, হ্যাঁ অবশ্যই রেগুলেটর কিন্তু রেগুলেট করবে। সেন্ট্রাল ব্যাংকে ইজ এম্পাওয়ার্ড টু রেগুলেট দ্য মানি মার্কেট, তারা তাদের করবেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম। আরেকটি কথা কিন্তু ফোরকান বলেছে, কস্ট অন মার্কেট হুইচ এবার হায়ার অর লোয়ার, এই জিনিসগুলো আসবে, এগুলো আসবে, কিন্তু আমাদের কিন্তু একটা বিটার এক্সপিরিয়েন্স আছে 96-এ একটা, 2010-এ একটা, ওইটা রিকভার করতে প্রতিবারই কিন্তু ফোরকান বেশ অনেক সময় লেগেছে। এই জিনিসগুলো কনসিডারেশনে রেগুলেটর রেগুলেট করবে। হ্যাঁ বিভিন্ন বডি আছে, আমরা তো সাধারণ আমজনতা, লালি ভাই আছেন, ওনাদের যথেষ্ট অবদান আছে, ওনারা জিনিসটা টেক আপ করতে পারেন যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, নট রুলস অ্যান্ড রেগুলেশন, যে হোয়াট মেথড উইল ফলো, কস্ট অর মার্কেট হুইচ এভার ইজ লোয়ার অর হায়ার, এটা করে যদি করা হয় তাহলে কিন্তু এই জিনিসটার সমস্যার সমাধান হবে। কিন্তু আরেকটা কথা বলি লালি ভাই, বাইদা ভাই কিছু নেগেটিভ অ্যাকাউন্টের কথা বলেছে, আজকে সুযোগ হয়েছে অনেক দিন পরে। আমি জানি অনেক ব্যাঙ্কগুলোতে
ব্যাংকের যারা স্টেক হোল্ডার আছে, ডিরেক্টররা আছেন, বোর্ড অফ ডিরেক্টরস আছেন, স্টেক হোল্ডাররা আছেন, তারা কিন্তু একটা পার্ট, আর যারা ব্যাংকের কর্মকর্তারা আছেন তারা আরেকটা পার্ট। বেসিক্যালি হোয়াট এভার আই নো, যে অনেকগুলো ব্যাংক এবং ইনক্লুডিং ব্রোকারেজ হাউসেও বলবো, আপনারা যারা আছেন ট্র্যাক হোল্ডার বলেন, হোয়াট এভার সেজ, তাদের কিন্তু অনেক নেগেটিভ অ্যাকাউন্টে অথরাইজ রিপ্রেজেন্টেটিভরা কী করছে, বাই সেল অর্ডার দিয়ে কি কাজগুলা ট্রেডগুলো করেছে নাকি না বাই সেল অর্ডার ছাড়া করেছে, এগুলো একটা ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। আননেসেসারি কিন্তু রেগুলেটরকে দোষ দিয়ে লাভ নেই। রেগুলেটর রুলস রেগুলেশন আর ইন প্লেস। মার্কেটের ইন্ডেক্সের কথা বলছে, ট্রেড ভলিউমের কথা বলছে। মার্কেটে যদি টম ডিক হ্যারি বুঝা না বুঝার লোকজন সবাই চলে আসে, তাহলে কিন্তু ভালো ইনভেস্টররা আসবেন না। আবার তারাও যদি আসেন, মার খাবে কিন্তু ওই সাধারণ লোকরা যারা বুঝবেন না। এবং তখন কি করবে, দোষারোপ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংকের উপরে আর অর্থমন্ত্রী আর মাননীয় অর্থমন্ত্রীর উপরে। আরে ভাই, উনি কি বলছেন যে আপনি শেয়ারটা কিনেন? এসিসি তো বলে না এই শেয়ারটা কিনেন। এসিসি রেগুলেটর রুল ফ্রেম করে দিয়ে দিয়েছে। দায়িত্ব কিন্তু ব্রোকার হাউজের, গুড গভর্নেন্সের, দায়িত্ব স্টক এক্সচেঞ্জের। এসিসি ইজ এ মাদার রেগুলেটর। সেন্ট্রাল ব্যাংকেরকে দোষারোপ করা হচ্ছে। সেইখানে যে সমস্ত ব্যাংকগুলো এই প্লেগুলো করছে, তাদের যে কমপ্লায়েন্স অফিসারগুলো আছে তারা কি কাজ করছেন সেটাকে আপনি অ্যাকাউন্টে নেন, দেখবেন যে মার্কেট অটোমেটিক্যালি ঠিক হয়ে গিয়েছে। আমি ইনভেস্টার কনফিডেন্স ফিরে আসবে রেগুলা ভাই। আমি 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 সেই জায়গায় একটু ফোরকান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে গত মুদ্রানীতি ঘোষণার সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে গভর্নর মহোদয় বলেছিলেন, একটা এমন উক্তি করেছিলেন, তার পরের দিন 118 পয়েন্ট কিন্তু বাজার পড়ে গিয়েছিল এবং কনফিডেন্সটা বেশ শেকি হয়ে গেছিল বিনিয়োগকারীদের। আপনি খেয়াল করবেন যে 1200-1500 কোটি টাকা ট্রেড হচ্ছিল, সেখান থেকে 800 কোটি টাকা ট্রেডে নেমে গিয়েছিল। সো কাজেই একটা রেগুলেটর যে মানি মার্কেট রেগুলেট করছে, হি ইজ কমেন্টিং অন স্টক ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, উনি করতেই পারেন, মুদ্রানীতির সাথে একটা সংযোগ আছে। বাট আমার প্রশ্নটা হলো যে উনি যখন ক্যাপিটাল মার্কেট নিয়ে বিচলিত, তখন উনি তো ফোন করে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরদের সাথে বসে আলোচনা করে একটা জিনিস সিদ্ধান্তে আসতে পারেন। সেটা না করে উনি এমন একটা স্ল্যাং উনি বলে দিলেন, একটা কমেন্ট করে দিলেন, যেখানে বাজারটা রিয়াক্টেড টু 118 পয়েন্টস এক্স্যাক্টলি, অ্যান্ড কনফিডেন্সেরও বেশ হানি হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আপনি যে লাইনে বলছিলেন সেটার আমি ধরিয়ে দিলাম। এইটার ব্যাপারে আপনি কি মনে করেন যে whether or not two regulators should sit together? অবশ্য পরবর্তীকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা প্রতিনিধি দল গিয়েছিল, ওনাকে বুঝিয়েছে, উনি বুঝেছেন জিনিসগুলো সম্পূর্ণ। আমরা যে আলোচনাটা করছি আজকে, যে মার্ক টু মার্কেট যে ক্যালকুলেশন ওনারা করেন, সেটা কস্ট বেসিসে করার জন্য বিভিন্নভাবে ওনাদেরকে বোঝানো হয়েছে, অ্যান্ড দে আর লুকিং ইনটু দ্য ম্যাটার। আপনি যদি কিছু আমি ওই জায়গাটাকে, আচ্ছা আমি যেখানে শেষ করছিলাম, জি, please. শ্রদ্ধেয় কবির ভাই যেখানে আমার এখানে নিয়েছিলেন, ফোরকান, আমি লালি ভাইকে একটা কথা বলি যে আমি যখন এসিসিতে ছিলাম আমি জানতাম, এখনকার জানি না, বাংলাদেশ ব্যাংকের আগে ফরহাদুদ্দিন স্যার ছিলেন, ওনারা ছিলেন, আমাদের কিন্তু একটা কমিটি ছিল। আমরা যে কোনো একটা জিনিস, বিকজ দুই এরিয়া, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, সেইখানে একটা কমিটি ছিল, কমিটি আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। বর্তমান অবস্থাটা আমি জানি না, তবে আপনার কথাটা যৌক্তিক যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, ইকোনমি গ্রোথ, জিডিপি রেট বাড়িয়ে নেওয়ার জন্য ক্যাপিটাল মার্কেট হ্যাজ এ ভেরি গ্রেট রোল টু প্লে হিয়ার ইন বাংলাদেশ, অ্যান্ড রেজিং অফ দ্য ক্যাপিটাল ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট ফর দ্য ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তাই না? এটা হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এইটার একটা রিলেশন তাদের ভিতরে না রিলেশন আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এইরকম একটা কমেন্ট যেখানে বাজার পড়ে যাচ্ছে, সেখানে তো এসিসির সাথে কথা বলা উচিত। আপনি আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো, দেখেন বাংলাদেশ ব্যাংক যেটা শ্রদ্ধা করে বলা যায়, দেখেন রেগুলেটর রেগুলেট করবে, এটা ফ্যাক্ট, হ্যাঁ অবশ্যই করবেই, কারণ উনি আছেনই এটা করার জন্য। বাট রেগুলেটর মার্কেট কন্ট্রোল করবে না। রেগুলেটর রেগুলেট করবে, তার যে আইনগুলো আছে সেই আইনগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু এমন কিছু বলা বা এমন কিছু পদক্ষেপ নেওয়া শেষ হবে না, করা ঠিক হবে না, করা উচিত নয় বলে আমার মনে হয়, যেটা মার্কেটকে কন্ট্রোল করা হয়। দে আর নট দি অথরিটি টু কন্ট্রোল দি মার্কেট, বাট দে হ্যাভ দি অথরিটি টু রেগুলেট দি মার্কেট। মার্কেট কন্ট্রোল করবে ইনভেস্টাররা, মার্কেট কন্ট্রোল করবে মার্কেট ইন্টারমিডিয়েরিরা। এটা হলো বাস্তবতা। তো
তো এটা করতে গিয়ে যেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি যে মার্ক টু মার্কেট যেটা আমরা বলতেছি বা মার্ক টু মার্ক যেটা আমরা বলছি, এই জায়গাটার মানেটা কি? এই জায়গাটা হলো উনি মার্কেটটাকে কন্ট্রোল করছেন, হুইচ শুড নট। উনি রেগুলেট করুক, কস্ট দিয়ে করুক। ফ্যাক্ট, আমি ইনভেস্টমেন্ট করলাম 10 টাকা, আমার থেকে তো ক্যাশ আউটফ্লো হয়েছে 10 টাকা। যখন শেয়ারটা 15 টাকা হলো, ওই 5 টাকা তো আমার ক্যাশ আউটফ্লো নয়। বাট ইয়েস, আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করছি, তখন কিন্তু সেখানে আমাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি কিন্তু দুটো মেথডে যেতে পারি। আমার যে ইনভেস্টমেন্টটা করা আছে সেটাকে আমি মার্কেট প্রাইসে ভ্যালু করতে পারি, আমি কস্ট প্রাইসে ভ্যালু করতে পারি। দুটোই আমি করতে পারি, একটাই করতে হবে সেরকম কোনো অপশন নাই, দুটো অপশনই কিন্তু আমার আছে। তাহলে দুটো অপশন যেহেতু আছে, তাহলে মার্ক টু মার্কেটে করার কী যৌক্তিকতা, কিসের উপরে বেসিস করে করছে, সেটা হয়তো ওনারা আমার থেকে অনেক ভালো জানেন, ওনারা অনেক নলেজেবল মানুষ, আরও ভালো জানেন। বাট আমি কোনো লজিক খুঁজে পাই না। এটা গেল এক নাম্বার। এই জায়গাটাকে যদি আমরা, এই মার্ক টু মার্কেটের জায়গাটাকে যদি, যেটা আপনি বলার চেষ্টা করলেন, এই কস্ট প্রাইসটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাহলে দেখবেন যে মার্কেটের সিনারিও আরেকটু চেঞ্জ হবে, কারণ ব্যাঙ্কগুলো তার শক্তি ফিরে পাবে। এবং এতে করে দেখেন আরেকটা বড় সমস্যা, যেটা ব্যাঙ্কগুলোকে যখন আপনি এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তখন ব্যাঙ্কগুলো যে বিগত সময়ে যে পরিমাণ লস তারা করেছে, তারা তো সেখান থেকেও বের হতে পারবে না, কারণ তারা তো ওখানে আটকে যাচ্ছে। দে আর বাউন্ড টু অফলোড দেয়ার শেয়ার্স। এইরকম জায়গাগুলোতে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক অনেক বড় একটা ভূমিকা, কিন্তু অনেক বড় রোল কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে প্লে করে। ইন আদার ওয়ার্ডস, ওনাদের রেগুলেশনের মধ্য দিয়ে, এবং সেটা আমরা 96-এ দেখেছি। এখন দেখেন, যেই কথাটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, মাননীয় গভর্নর সাহেব বলেছিলেন যে মুদ্রানীতির দিন, সেই কথাটা দিয়ে কিন্তু যে পরিমাণে মার্কেটটা পড়ে গিয়েছে, সেটা ততটা না পড়লেও হতো। তাহলে পড়লো কেন? মানুষ বাংলাদেশ ব্যাংক থেকে ভীত হয়ে গেছে বিকজ অফ 2010-এ বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশনের কারণে, অর্থাৎ তারা আগে থেকে না ধরে পরে এসে টান দিল। এই কারণে তার যে প্রবলেমটা হয়েছে, মানুষ এখন আর ওখানে ট্রাস্টটা রাখতে পারে না, যে কী জানি আবার বাংলাদেশ ব্যাংক কী করে ফেলবে, আমরা বোধহয় শেষ হয়ে যাব। মানুষ এখন মার্কেটের জন্য যতটা না দায়ী করে বাংলাদেশ ব্যাংকে, তার চাইতে অনেক কম দায়ী করে বিএসসিসিকে। তো দেখেন, এই এখানে জায়গাগুলোতে আমাকে যদি ফোরকান একটু অ্যালাউ করে, জি শিওর। এখানে আমরা দোষারোপ করতে বসিনি, তাই না? আমরা এসেছি একটা সুন্দর, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মার্কেট থাকা দরকার। আমি আপনি অনেক কিছু বলতে পারবো, অ্যাকিউজ করতে পারবো বাংলাদেশ ব্যাংককে, অ্যাকিউজ করতে পারবো এসএসসিকে, মিছিল নিয়ে যেতে পারবো, ঢিল মারতে পারবো, এটা সলিউশন না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমার মনে হয় আলোচনা আরও হতে পারে ভবিষ্যতে, যে যেই যে মার্কেটে যে আন্ডারলাইং যে অ্যাসেটগুলো আছে, এই আন্ডারলাইং অ্যাসেটের পিছনেও কিন্তু আন্ডারলাইং কিছু অ্যাক্টিভিটিস আছে, যেটা গুড গভর্নেন্স রয়ে গেছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে, আননেসেসারি। এখন বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন জায়গায় এসে ইন্টারভেন করে? আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে, আমরা কিন্তু যখন এসএসসিতে ছিলাম, আমরা দেখেছি, আমি অ্যাজ হেড অফ সার্ভিলেন্স ছিলাম 7 ইয়ার্স। মানে আমাকে ফোনটা করে বিভিন্ন সময় একটু রাগান্বিত সুরে আমি কথা বলেছি, সবাই জানে যে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড, আমি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যদি যার যার লেভেলের ওয়ার্ক, ফর এক্সাম্পল যিনি ইস্যুয়ার কোম্পানি আছেন, তার কাজে যদি গুড গভর্নেন্স থাকে, প্রফেশনাল, আমাদের ফোরকান আমার ছোটো ভাই, হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, তাদের কাজগুলো, অ্যাক্টিভিটিসগুলো ঠিক মতন হয়, আপনারা যারা আছেন ট্র্যাক হোল্ডার আছেন, তাদের যদি অ্যাক্টিভিটিস হয়, সব কিছু করার পরে কিন্তু এখন কথা হচ্ছে দে আর দ্য পুলিশিং অর্গানাইজেশন। গণ্ডগোল চারদিকে লেগে গেল, কি করবে তারা? এটা থামাতে হবে, আদারওয়াইজ পুরো ইকোনমিতে একটা ইম্প্যাক্ট নেগেটিভ চলে আসবে। তো সেই বিষয়গুলো আমার মনে হয়, লালি ভাই আপনি অনেক আমার চেয়ে জ্ঞানী, ফোরকানও তুমি ছোট, আমরা ক্যাপিটাল মার্কেটের সাস্টেইনেবিলিটি নিয়েও আলোচনা করব পরবর্তী ব্রেকের পরে। আপনি একটু যদি শেষ করেন। আমি যেখানে বলছিলাম যে রেগুলেশনে কিন্তু আমরা আসলে, যেটা আপনার সাথে একটু ছোট্ট একটি দ্বিমত করি, আমরা আসলে দোষারোপ করছিও না। বাট আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে যেখানে যেইভাবে আপনার রেগুলেট করা উচিত সেইভাবে করেন, বিয়ন্ড দ্যাট যাওয়ার দরকার নেই, ওইটা আমরা বলার চেষ্টা করছি। অ্যাবসলিউটলি, আমরা ডেফিনেটলি বলছি না যে আপনি অন্যায় করছেন, নো। ফোরকান, পুলিশ আসে কখন? দাঙ্গা হাঙ্গামা মারিয়ে ধরা হওয়ার পরে পুলিশ আসে, সেটাই আসে। না না, রেগুলেটর ইজ নট পুলিশ। পয়েন্ট ইজ, আমি যেটা বুঝি ফোরকান ভাই, সেটা হলো যে রেগুলেটরে আপনি রুলস ফ্রেম করেছেন, রেগুলেশনস আর ইন প্লেস, অল ইউ হ্যাভ টু মনিটর whether or not anybody is crossing the level of the regulations, এইটা মনিটর করবেন। কিন্তু যে কথাটা আপনি সঠিকভাবে বললেন যে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করে, যে ফোন করে করে বলে যে সেল করো, ফোন করে করে বলে যে এটা করো, এই জিনিস থেকে, এগুলা থেকে মুক্তি হওয়া খুব দরকার, খুব দরকার। এগুলা খুব আননেসেসারি একটা কাজ। আরেকটা জায়গায় আমি, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, শুধু বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটে বাংলাদেশ ব্যাংকগুলোর যে ইনভেস্টমেন্ট সেটা, আর বাংলাদেশ ব্যাংকগুলোর ল্যান্ডিং টু দি ইন্ডাস্ট্রি সেক্টর যেটা, এটার প্রপোর্শন যদি আমরা চিন্তা করি, তাহলে কত পার্সেন্ট?
নাম্বার ওয়ান। তাহলে আমি যদি এখানে এত বেশি রেগুলেট করি, তাহলে ওখানে আমার এত লক্ষ কোটি টাকা কেন আজকে আমি এই খেলাপি ঋণ হয়ে যায় আমি আদায় করতে পারি না? তাহলে আমার সেখানে রেগুলেশন এত উইক কেন? সেখানে 65,000 ফোরকানের সাথে আমি কোটি একটা কথা বলি। সেখানে আমার রেগুলেশন এত উইক কেন? না না ফোরকান, আমার কথা হলো যে আমি না একটু না ব্রেকে যাব, সরি ফোরকান সরি, ভাই একটু শেষ করেন। আপনি শেষ করেন, আমি বলি ফোরকান আমি যেটা একটু বললো। ব্রেকে যাচ্ছি, একটু ফোরকান ভাই শেষ করুন। আমার প্রশ্ন হলো যে ওই জায়গাটা যদি আমার রেগুলেশন উইক হয়, তাহলে এই জায়গায় আমি এত স্ট্রং কেন? কারণ এখানে তো এখন পর্যন্ত এখানে মাত্র 10-12 হাজার কোটি টাকার একটা ইস্যু, এবং সেটাও কিন্তু রিয়েলাইজ হয়ে এটা যাচ্ছে, এখন কিন্তু বাজার লোনের বেড়ে উপরে গেছে। লোন, হ্যাঁ, ফোরকান বাজার বেড়ে লোনের যাচ্ছে, উপরে লোন, বাজার বেড়ে ইন্ডাস্ট্রি যাচ্ছে। লোন নিয়েছে, আবার তার স্ক্রিপ্ট বাজারে আসছে, সেটার উপরে লোন, এটা মনে রাখতে হবে। 41টা ব্যাংকের প্রফিট ফ্রম ক্যাপিটাল মার্কেট ইজ 1200 crore টাকা, 41টা ব্যাংকের মানে 1200 কোটি টাকা প্রফিট হয়েছে, যার মধ্যে 867 crore টাকা হয়েছে ফ্রম ডিভিডেন্ড আর্নিং, এবং 300 কোটি টাকা হয়েছে ফ্রম প্রফিট সেল বাই করে বাজারে লেনদেন করে যে ইয়েটা হয়েছে সেটা হলো 300 কোটি টাকা। এই একটা প্রশ্ন। আরেকটা এর সাথে মানে একটু সেল বাই করে ফ্রম ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট, এটা আরেকটা আপনার এই প্রশ্নের সাথে যোগ করে দিই, সেটা হলো মানে এটা এই 41টা ব্যাংকের যে 1200 কোটি টাকা হয়েছে, সেটা প্রশ্নটা হলো যে আমাদের ব্যাংক সেক্টরে যে ক্যাপিটাল মার্কেট থেকে প্রফিট একেবারে নাই হয়ে গেছিল, সেটা এখন ফিরে আসছে। সেটা সেকেন্ড যে প্রশ্নটা যোগ করতে চাচ্ছি সেটা হলো যে আপনি লক্ষ্য করবেন যে গত 2 দিন আগে কয়েকটা পত্রিকায় ব্যাংকের যে নেট প্রফিটস সেগুলো কিন্তু বেরিয়েছে। এখন আমরা যেটা জানি যে ট্রাইপারটাইট মিটিং উইথ বাংলাদেশ ব্যাংক, অডিটর অ্যান্ড ব্যাংক মিলে তারপরে স্থির করা হয় যে নেট প্রফিট কত। এইটা পত্রিকাগুলোতে কিভাবে আসলো উইদাউট ট্রাইপারটাইট মিটিং, আপনি যদি একটু বলেন। এখানে দুটো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন হলো যে প্রফিটটা 1200 কোটি টাকা যে প্রফিটটা, সেখানে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম যে দেখেন ব্যাংকগুলো একসময় খুব ভালো করেছিল স্টক মার্কেট থেকে 2010-10 ওই সময় তারাই কিন্তু পয়সা কামাইছে। বেসিক্যালি ইন্ডিভিজুয়ালরা কয়জন আর পয়সা কামাইছে? সব কিন্তু ব্যাংকরাই কিন্তু, কারণ তারাই বড় বিনিয়োগকারী ছিল। তাহলে মাঝখানে কিন্তু তারা অনেক বেশি লুজিং সেক্টরে পড়ে গেছিল, এখন তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। ঠিক সেই ফিরে আসার সময় ওই মার্ক টু মার্কেটের যে দখলটা, সেটা সামলায় তাদেরকে ওভারকাম করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং সেখানে আমাদের যদি নজরটা দিতে পারি, তাহলে ব্যাংকগুলোর স্বাস্থ্য কিন্তু ভালো হবে এই ক্যাপিটাল মার্কেটে, এটা তাদের জন্য ভালো হবে। কারণ আপনি এখন পর্যন্ত ওই রকম বিনিয়োগকারী বাজারে ঢুকে নাই, নতুন বিনিয়োগকারী হিউজ পরিমাণে ভলিউম অফ ফান্ড নিয়ে, অথবা ফরেন ইনভেস্টরও ওই রকম আসে নাই যেটা দিয়ে আপনার ওই ব্যাংকের বিনিয়োগকে আপনি সাবস্টিটিউট করতে পারেন। ওটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এটা ওইটার উত্তর হলো এটা। আর আপনি যেটা বললেন সেটা হলো ব্যাংক কোম্পানি আইনে একটা প্রভিশন আছে, সেটা হলো যে আপনার ইয়ার এন্ডিংয়ের পরে তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি হয়, সেটা কিন্তু তাকে পাবলিকের দেখার জন্য কিন্তু ঝুলায় রাখার নিয়ম আছে, এখন প্রদর্শন করতে হয়। এখন প্রশ্ন হলো যে পত্রিকাগুলো যেভাবে ফলাও করে প্রচার করে, এই প্রচারের মাধ্যমে যেটা হয় সেই অসুবিধাটা যেটা হয়, এখন এইটার যে প্রচার করতে পারবে অথবা পারবে না এরকম কোনো বিধিনিষেধ কিন্তু ব্যাংক কোম্পানি আইনে নাই, আমার জানা মতো নাই। প্রচার করতে পারবে কি পারবে না এইটা নিয়ে কোনো আইন কিন্তু ব্যাংক কোম্পানি আইনে যতটুকু আমি জানি নাই। আচ্ছা, তাহলে এখানে এই জায়গাটা কিন্তু ইন্টারফেয়ার করার সুযোগ আছে কার? এই জায়গাটা ইন্টারফেয়ার করার সুযোগ আছে বিএসইসির, কারণ স্টক মার্কেট কার? বিএসইসির। আর এই প্রফিটের এইভাবে যখন বাজারে প্রকাশ পায়, সেখানে যে জায়গাটা যারা ক্ষতি হবে, যে স্টেক হোল্ডাররা, তারা কিন্তু শেয়ার হোল্ডাররা ক্ষতি হবে। আর শেয়ার হোল্ডারের ইন আদার ওয়ার্ডস ওনার কিন্তু এই বিএসইসি, কারণ তারা তাদেরকে রেগুলেট করে। বিএসইসি সেখানে তাদের সাথে বলতে পারে যে এটা ওই ট্রাইপারট্রিয়েট মিটিংয়ের আগে, কারণ বাংলাদেশ ব্যাংক অডিট করে একটা প্রভিশনিং স্থির করে, ব্যাংকের একটা প্রভিশনিং থাকে, অডিটর অডিট করার পরে একটা প্রভিশনিং তৈরি হয়। এই ট্রাইপারট্রিয়েট মিটিংয়ের পরে যে প্রভিশনিংটা হয়, সেটা পড়ার পরে যে টাকাটা হয়, সেটাই আসলে বেসিক্যালি নেট প্রফিট ডিভিজিবল টু শেয়ার হোল্ডার্স। তো এটা কিন্তু আপনার প্রথম যে অ্যাকাউন্টসটা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, সেখানে কিন্তু যে প্রফিটটা আসে, সেই প্রফিটটার একেবারে একজ্যাক্ট রিফ্লেকশন কিন্তু ওই প্রফিটে নাও হতে পারে, কম অথবা বেশি দুটোই হতে পারে। তো সেরকম একটা ভালনারেবল জায়গাকে এতবা ফলো আপ করে প্রচার করা মানে হলো ইন আদার ওয়ার্ডস আমাদের স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডাররা কখনো কখনো মিসগাইড হতে পারে। ব্যাংক কোম্পানি আইনে যে নিয়ম আছে সেটা থাকুক, ব্যাংক তার নিজের এরিয়ার মধ্যে রাখুক, কিন্তু এইভাবে পত্রিকায় প্রচার করে যখন পাবলিককে জানানো হচ্ছে, তখন জানাতে হবে আনলেস দ্য ট্রাইপারট্রিয়েট মিটিং ইজ হ্যাপেন অ্যান্ড দ্য অ্যাকাউন্টস ইজ ফাইনালাইজড, ততক্ষণ পর্যন্ত এটা পাবলিককে যদি আমি জানাই দিই, তখন সেটা কিন্তু আপনার পাবলিকের ডিসিশন মেকিংয়ে অসুবিধা হয়, এবং সেটা কিন্তু অসুবিধার কারণে হয়ে থাকে। তো এটা হলো আপনার দ্বিতীয় প্রশ্ন। একটা জায়গা শুধু আমি একটা অ্যাড্রেস করতে চাই, খেয়াল করে দেখেন, ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে ইম্পর্টেন্সটা আমরা দেখেছি, আমি এই কথা আরও দিয়ে একবার বলার চেষ্টা করছি। ক্যাপিটাল মার্কেট ছাড়া একটা কোম্পানিকে আপনি 100 বছর হায়াত দেওয়া কিন্তু কঠিন। রিজন, এটা যদি ফ্যামিলি ম্যানেজড কোম্পানি হয় বা ক্লোজলি হেল্ড কোম্পানি, যেটা বিএসইসি ল্যাঙ্গুয়েজও আছে, ক্লোজলি হেল্ড কোম্পানি যদি হয়, এই কোম্পানিগুলোর কিন্তু হায়াত বৃদ্ধি করা কম্পারেটিভলি কঠিন। কারণ ওই লোকের মৃত্যু অথবা তার সন্তানরা যদি ঠিকমতো দেখতে না পারে, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যদি এটা দেখতে না পারে, দ্যাট কোম্পানি উইল গন।
এখন যখন একটা কোম্পানি স্টক মার্কেটে চলে আসে তখন তার হায়াত বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়? বিকজ অফ দ্য শেয়ার হোল্ডার্স ক্যান টেক দি রেসপন্সিবিলিটি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গভর্নমেন্টের ট্যাক্সেশনের পরিমাণ বাড়া যায়। নাম্বার থ্রি, কর্পোরেট গভর্নেন্সের পরিমাণ বেড়ে যায় বিকজ অফ বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংক সেক্টর হয়, বিকজ অফ এসএসসি, বিকজ অফ আরজিআরসি, বিকজ অফ ট্যাক্স। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই স্টক মার্কেটটা কিন্তু, ক্যাপিটাল মার্কেটটা কিন্তু দেশের ইকোনমির জন্য কিন্তু ভাইব্রেন্ট। যতটা না ভালো ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স দেওয়া যে ইন্ডাস্ট্রিগুলো হয় তার চাইতে অনেক বেশি বেটার গভর্নমেন্টের জন্য, যেটা ফাইন্যান্স ক্যাপিটাল মার্কেটটাকে যদি আমরা সুস্থ রাখতে পারি এবং যদি সেকেন্ডারি মার্কেটটাকে আমরা পুকুরের পানি বানায় রাখি যেখানে কোনো ঢেউ নাই, এই মার্কেটে কিন্তু সহজে কেউ আসতে চাবে না। এটাকে অ্যাটলিস্ট সমুদ্রের পানি না বানানো আমি পক্ষে, কিন্তু মেঘনা নদীর পানি বানাইতে হবে যেখানে কিছুটা ঢেউ আছে। আমরা স্থিতিশীলতা বলতে এটা যাতে না বুঝি যে এটা পুকুরের পানির মতো ঢেউ হয়ে যায়, এটা হয়ে যায়, এটা হলে কিন্তু বাজার প্রাণ পাবে না। রাইট। দেখি আমি ফোরকানের কথা ধরেই বলছি। ফোরকান বলছিল যেটা, যে বেসিক্যালি যে কথাগুলো বলছে, ইনফরমেশন ইন দ্য নিউজ মিডিয়া অর দ্য প্রিন্ট মিডিয়া, এনি মিডিয়া রিগার্ডিং দ্য প্রফিট। সো প্রথমত হচ্ছে যে এটা ভেরি গুড সাইন যে ব্যাংক হ্যাজ মেড এ প্রফিট অফ 300 crore টাকা আউট অফ 1200 crore টাকা টোটাল প্রফিট, অ্যাজ ইট ইজ ইন দ্য পাবলিক মার্কেট। দ্যাটস ওয়াই আই এম ডিসকাসিং ইট, আদারওয়াইজ আমি করতাম না। কারণ ফোরকান বলেছে যে দেখা উচিত। আর আমি বলবো যে একটা জিনিস, আমাদের সংবিধানে কিন্তু কিছু বলা আছে সুনাগরিকের সংজ্ঞা। প্রথমত আমাকে সুনাগরিক হতে হবে, যে যে প্রফেশনই থাকি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিন্তু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন সংক্রান্ত একটা রুল আছে, নোটিফিকেশন আছে। তো এখন যদি আমি সুনাগরিক হই, যে প্রফেশনেই থাকি, আমাকে কিন্তু ওই আইনটা মানতে হবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, বিকজ ওই নোটিফিকেশন, ওই রুল ইজ আন্ডার অ্যান অ্যাক্ট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট, দে ফ্রেমড ইট, ওটা আমাকে মেনে চলতে হবে। ইয়েস, এখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এত তো শক্তিবল এত নেই যে কোথায় কে কী বললো যে করবে, তারা তাদের জব করে যাচ্ছে। আমরা আছি জাস্ট নিজের দোষটা নিজে না দেখে আরেকজন কে কী করলো তাকে দৌড়ানোর কথা। এর থেকে বেরিয়ে আসা উচিত। যারা যে প্রফেশনে আছে তার নিজের প্রফেশনের সম্মানার্থে এই ইনফরমেশনগুলো লিকেজ করে ব্যক্তিগতভাবে বেনিফিট যদি না হয়, সেটা দেখা উচিত, নিজেকেই উচিত। আর বিবেকের উপরে আদালত নেই, এই কথাটা মনে রাখা উচিত। বোথ বাংলাদেশ ব্যাংক এন্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দে আর ডুইং দেয়ার জব ভেরি ওয়েল, আমি বলবো অবশ্যই দে আর ডুইং দেয়ার জব ভেরি ওয়েল। আমাকে একটা কথা বলেছে যে না, না, কর্পোরেট সেখানে লেভেলে, কোনো দ্বিমত নাই। সেখানে না না, আমাদের কোনো দ্বিমত কর্পোরেট নাই। লেভেল থেকে সেখানে গুড আমাদের গভর্নেন্সটা, দ্বিমত নাই রুলস যে রেগুলেশন মেনে চললে উঠতে হবে, বাংলাদেশ তাহলে কিন্তু Securities and- অটোমেটিক্যালি উইদিন কমপ্লায়েন্স চলে আসবে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ এই মুহূর্তে যে সকল কাজ গত 4-5 বছর ধরে যে সকল development reforms আরেকটা কথা বলছিল করেছে, যে 2010-এর কথা, তার কোনো 2010 could জুড়ি not নাই। be an example। এবং প্রতি বছরই যদি 2010 হয় তাহলে তো এই ক্যাপিটাল মার্কেট No, 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 থাকবে না। এখানে একটু না, না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ রিকোয়ার্ড ফার্স্ট অফ অল। কবির ভাই, আমি একটু বলি, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য মাফ করবেন। আমি 2010টাকে কোনো এক্সাম্পল হিসেবে ধরিনি, আমি কম্পেয়ার করেছি যে আমি যখন আমাদের এখানে দেখবেন কিছু কিছু নিউজ যখন হয় তখন বলা হচ্ছে বাজারে অসম্ভব রকম উলম্ফন হয়েছে, বাট কম্পেয়ারিং টু হোয়াট? কম্পেয়ারিং টু 2010। প্রশ্ন হলো যে আমার ওই 2010-এ মার্কেট ক্যাপিটালাইজেশন কী ছিল, আজকের মার্কেট ক্যাপিটালাইজেশন কী, তখন কয়টা আইপিও ছিল, এখন কয়টা আইপিও আছে, তখন মার্কেটের ডেপথ কী, এখন মার্কেটের ডেপথ কী, ওই অ্যানালাইসিসটা কিন্তু আমাদের সামনে থাকে না। আমি ওই কথা বলতে চাইছি। আর দ্বিতীয় কথা হলো, আমি কোনোভাবেই বলছি না যে বাংলাদেশ রেগুলেশন ডিড হিউজ এ লট, হিউজ, বাট আমার কোশ্চেন হলো তারা যেহেতু আমার রক্ষাকর্তা, ইন আদার ওয়ার্ডস, সেজন্য আমি বলছি যে যখন এইরকম, যেটা আপনিও বললেন যে আমার অ্যাক্ট, আমার তৈরি করা অ্যাক্ট যদি কেউ অমান্য করে তার সেফগার্ড কে দিবে? এসএসসি আমিই দিব। আমার তৈরি করা অ্যাক্ট আমি যার জন্য করি, তাহলে আমার তৈরি করা এসএসসি দিবে এটা না, এসএসসি গিয়ে প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে মামলা করবে না, কিন্তু মামলার কথা আপনি বলি নাই। সুনাগরিক। মামলার কথা বলি নাই। যাই হোক, আনোয়ার ভাই সরি, মামলার কথা কিংবা এসএসসির দায়িত্ব এটা সেটাও কেউ বলে নাই। পয়েন্ট ইজ যে ট্রাইপারটাইট মিটিং এর পরে একটা জিনিস আসা উচিত, সেটা আমরা দেখলাম যে ট্রাইপারটাইট মিটিং এর আগে মিডিয়াতে চলে এসেছে, সেটা আমরা which আলোচনা cannot করছি। be correct profit। না, এইখানে এইখানে ফিগারগুলো স্ট্যান্ডার্ড হয়তো কারেক্ট নাও হতে পারে। ইনস্টিটিউশনগুলোকে করা উচিত আমি মনে করি। হ্যাঁ, না ঠিক আছে, আপনার মনে সেটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা ফাইনালি যখন প্রফিটটা আসবে তখন এই প্রফিটের সাথে মিল Vary নাও করতে পারে, থাকতে vary পারে, করতে পারে। এবং তখন কিন্তু ইনভেস্টররা বিভ্রান্ত হবেন, কিংবা ওনাদের ইনভেস্টমেন্ট এক সাইডে চলে গেল, সেটা কিন্তু দায়িত্বটা কিন্তু পড়ে আমরা যায়। শুধু ওই কথাটাই বলার চেষ্টা করছি যে ওই রকম জায়গাটার মধ্যে আমার বিএসসিসি তাদের সাথে কোঅর্ডিনেট করে এটাকে কিছু করতে পারে কিনা। That's right. এটা জেনারেল ইনভেস্টররা কিছু করতে পারবে না, That's right. বিকজ অফ দে আর General নট, investor-দের ক্ষমতা আমি নাই। আবারও They are বলছি, not দেয়ার there ইজ এ already. রুল ইন প্লেস,
এটা সবাইকে মেনে চলতে হবে। দ্যাট ইজ এ রুল, দ্যাট ইজ এন এনফোর্সমেন্ট অ্যাজ ওয়েল। হ্যাঁ আছে। দ্যাট ইজ এন এনফোর্সমেন্ট অ্যাজ ওয়েল। আমরা আরেক প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি যে মিউচুয়াল ফান্ড, যেটা আমি একটু আনোয়ারের কাছে আসতে চাচ্ছি। মিউচুয়াল ফান্ডের যে অবস্থা আমরা দেখেছি বিগত যদি 6 মাস আগে বলি, তাহলে খুব করুণ একটা অবস্থানে মিউচুয়াল ফান্ড ছিল, যেটা কারোরই কাম্য নয়, বিকজ মিউচুয়াল ফান্ড ইজ সাপোজ টু বি ম্যানেজড বাই প্রফেশনাল পিপল। এখন মিউচুয়াল ফান্ড কিছুটা অল্প হলেও একটু ঘুরছে আস্তে আস্তে। এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার একটা বক্তব্য আমরা জানতে চাচ্ছি, যে কি অবস্থায় আছে। ধন্যবাদ লালি ভাই। আসলে মিউচুয়াল ফান্ড অনেকেই বুঝে না মিউচুয়াল ফান্ডটা কী। বেসিক্যালি এটাকে যদি আমি রিডিফাইন করি, মিউচুয়াল ফান্ড না বলে কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম। যারা শেয়ার বাজারে বিনিয়োগকারী, প্রথমেই আমি বলে নিচ্ছি সবার প্রতি আমার সম্মান আছে, অনেকেই বুঝেন না শেয়ার মার্কেট। যারা বুঝেন না তারা কিন্তু কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমে বিনিয়োগ করবেন। দুই ধরনের মিউচুয়াল ফান্ডের অপশন আছে, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড। হোয়াট আর দ্য আন্ডারলাইং অ্যাসেটস অফ দ্য কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম অর মিউচুয়াল ফান্ড? এই স্ক্রিপ্ট যেটা ট্রেড হচ্ছে সেটাই কিন্তু তার আন্ডারলাইং অ্যাসেট। একই প্রাইসে যে আগে থেকে কিনে রেখেছে অনেক কম প্রাইসে, বাট মিউচুয়াল ফান্ডের দাম কেউ কিনে না। Nobody is interested to buy the mutual funds. Everybody wants to make the money within a trade cycle. তা এখন যদি এইখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ক্রিয়েট করতে হবে। আমি বলি যারা শেয়ার মার্কেট কম বুঝেন, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, হয়তো সম্মান নিয়ে যে যেই প্রফেশনই থাকুক তারও আসার অধিকার আছে এই মার্কেটে। আসুক, আমি চাই আস্তে আস্তে শিখবে। শিশুর পিতা লুকিয়ে থাকে সব শিশুরই অন্তরে। শুনেন, সেফ ইনস্ট্রুমেন্ট যেটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। তার প্রাইস লেভেল দেখেন 5 টাকা 6 টাকা, সে কতটুকু ইয়ে দিচ্ছে, তার ডিভিডেন্ড ডিক্লারেশন দিচ্ছে, তার এনএভির পজিশন ইজ ভেরি হাই বাট ফান্ড প্রাইস ইজ ভেরি লো। আনোয়ার ভাই, বাজারের সম্বন্ধে যদি কিছু শেষ কমেন্ট করতে চান, আমরা শেষ মুহূর্তে আছি প্রোগ্রাম। ধন্যবাদ লালি ভাই। আমি ক্ষুদ্র মানুষ, তো আমাদের বাজারটা আমি বলবো এখন সাস্টেনেবল অবস্থায় আছে। ইন্ডেক্স ইনক্রিজিং ইজ নট মিন দ্য বাজার ইজ গুড। হঠাৎ করে ট্রেড ভলিউম বেড়ে যাওয়া বাজার গুড না। আপনি বাজার শুধু এই বাজারটার দিকে তাকাবেন না, আপনি গভর্নমেন্টের পলিসি লেভেলের দিকে দেখবেন। সব কিছু নিয়েই কিন্তু ক্যাপিটাল মার্কেট। এখন দেখেন কোনো রাজনৈতিক অস্থিরতা নাই, এটা শুধু প্রুডেন্ট ডিসিশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন লস। নাই বাজার ওখানে এই জায়গাটা ভালো। হোয়াট ইজ দ্য জিডিপি গ্রোথ রেট? হোয়াট আর দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য পাস্ট 7 years? সো সেই দৃষ্টিকোণ থেকে হোয়াট আর দ্য প্ল্যানস এন্ড ফিউচার ইনফ্রাস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার ইনভেস্টররা হয়তো নাও করতে পারেন। করেন না, আপনি এগুলো ছোট্ট করা করে উচিত। যদি আমি সেটাই বলি যে গভর্নমেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যে মাস্টার প্ল্যানগুলো নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা থেকে সুপার স্ট্রাকচার বেরিয়ে আসবে, এইগুলো আমি মনে করি আগামী 2-3 বছর পরে এই বাজার আরও ভাইব্রেন্ট হবে। বাট ইট ডাজন্ট মিন যে বাজারের ইন্ডেক্স 10,000 20,000 ভলিউম উঠে যাবে। ইন্ডেক্স উঠবে, ইন্ডিয়া তো উঠেছে, একটা সাস্টেনেবল অবস্থায় উঠবে। সবাই ইজি মানি মেকিং করা উচিত। থ্যাংক ইউ। 30 সেকেন্ডে যদি আমি আসলে বাজারকে এখন যেভাবে দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস আমরা এই বাজার আস্তে আস্তে আরও বেটার হওয়া উচিত, এটা আমি মনে করি। আমি বলছি না যে বাজার হয়ে যাবে, কিন্তু আমি মনে করি এটা হওয়া উচিত। আমার 2-3টা কারণ যেগুলো আছে সেগুলো হলো যে বাজারে মানুষের আস্থা কিন্তু আস্তে আস্তে ফিরছে, মানুষ আসছে, ভলিউম বাড়ছে। এটা কিন্তু এই যে ভলিউম বাড়া মানেই বাজার ভালো, এটা যেমন ঠিক নয়, তেমনি ভলিউম বাজারের স্ট্যাবিলিটির জন্য একটা নিয়ামক। বাজার যখন ভলিউম না থাকে, দ্যাট মিন্স লোকজন নাই, কেনা বেচা করছে না, এটাও কিন্তু একটা ইস্যু। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করব যে বাজারটা আস্তে আস্তে আরও বেটার হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে। আপনারা কষ্ট করে এসছেন, ফোরকান ভাই। দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আলোচনা শুনলেন, আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং আমরা আবারও ফিরে আসব রোববার দিন একই সময়। ততক্ষণ দেখতে থাকেন এনটিভি। আসসালামু আলাইকুম।